২৪ বছর আগে ২০০২ বিশ্বকাপের প্রথম ম্যাচেও মুখোমুখি হয়েছিল ফ্রান্স সেনেগাল। ফ্রান্স তখন বিশ্বকাপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, ইউরো চ্যাম্পিয়ন। সেনেগালে তাদের সঙ্গে পেরে ওঠার কোনো কারণই ছিল না। অথচ আমার এক বড় ভাই, ইউনিভার্সিটির ইভান ভাই, তিনি আমার সঙ্গে বাজি লাগলেন যে সেনেগাল এই ম্যাচে ফ্রান্সকে হারিয়ে দেবে। ৫০০ টাকা বাজি। বলাই বাহুল্য, এল হাজি দিউফের গোলে সেনেগাল ঠিকই ম্যাচটা জিতে যায়। আমি বাজিটা হেরে যাই, যদিও সেই টাকাটা তাকে আর দেইনি। আজকে এই ২ যুগ পর আবার যখন ফ্রান্স সেনেগাল মুখোমুখি, আমরা একসঙ্গে বসেই খেলাটা দেখলাম। ওই বাজিতে যে তিনি জিতেছিলেন ইভান ভাই ৫০০ টাকা, সেইটা এখনকার মূল্য মানে মুদ্রা মানে বেড়ে অনেক হয়ে গেছে সেই দাবি করলেন। এবং আজকেও সেনেগাল ফ্রান্সকে হারিয়ে দেবে সেই আত্মবিশ্বাসে অনেকক্ষণ চিৎকার করলেন, গলা ফাটালেন। সেনেগাল খেলেছিল আসলে খুব ভালো, বিশেষত প্রথমার্ধটা। তবে সেকেন্ড হাফে ফ্রান্সের সামনে তারা স্রেফ উড়ে গিয়েছে। সুযোগগুলো যদি কাজে লাগাতে পারতো সেনেগাল, তাহলে ম্যাচের রেজাল্ট কি হতো আমরা জানি না। এইবারের ওয়ার্ল্ড কাপের আরও একটা অঘটন আমরা দেখতাম কিনা সেটা আমরা জানি না। তবে সেকেন্ড হাফে ফ্রান্সের যে অ্যাটাকিং ডিসপ্লে, তাদের যে কিলিয়ান এমবাপ্পে, মাইকেল ওলিসে এবং ব্রাডলি বার্কোলা, তিনি যে হচ্ছে গিয়ে বদলি হিসেবে নামলেন, সবাই মিলে ডেজার্ট ডুইও রয়েছেন। আজকে একটু ডেম্বেলে একটু অফ ফর্মে ছিলেন। তারা যেই ডিসপ্লেটা দিলেন সেইটা টুর্নামেন্টের শিরোপা প্রত্যাশী অন্যান্য দলগুলোর জন্য কিন্তু একটা সতর্কবার্তা দিয়ে দিল। এই ফ্রান্স বিশ্বকাপ জয়ের জন্য তারা প্রথম ম্যাচেই সেনেগালের বিপক্ষে স্পেশালি সেকেন্ড হাফের ওই বোল্ড ডিসপ্লেতে নিজেদের সামর্থ্যের জানানটা দিয়ে দিল। কিলিয়ান এমবাপ্পে এই ম্যাচটাতে ইতিহাস গড়লেন। বিশ্বকাপের সঙ্গে এমবাপ্পের প্রেমের গল্পটা চলছেই। এটা যেন একটা নেভার এন্ডিং লাভ স্টোরি। ২০১৮ বিশ্বকাপে আমরা দেখেছি তরুণ হিসাবে এসে কিভাবে তিনি বিশ্বজয় করেছেন। আক্ষরিক অর্থেই ফ্রান্সের বিশ্বজয়ে কতটা তিনি ইম্প্যাক্ট রেখেছিলেন। ২০২২ বিশ্বকাপের সর্বস্ব দিয়ে চেষ্টা করেও পারেননি একটুর জন্য লিওনেল মেসির আর্জেন্টিনার কাছে ফাইনালে হেরে গেছেন, যেই ফাইনালটাতে তিনি হ্যাট্রিক পর্যন্ত করেছিলেন, টুর্নামেন্টে সর্বোচ্চ গোলদাতার গোল্ডেন বুটও জিতেছিলেন। আর এইবার যখন এই ম্যাচটা শুরু করলেন, তখন প্রথম ম্যাচটাতেই এই বিশ্বকাপে ২টো গোল তিনি করে ফেললেন। তাতে হলো কি, বিশ্বকাপে কিলিয়ান এমবাপ্পের গোল ছিল ১২টা। প্রথম গোল আজকে করাতে ১৩ গোল নিয়ে পেলেকে ছাড়িয়ে মেসির পাশে বসলেন। তারপরে সেকেন্ড গোলটা করে ১৪ গোল তার হয়ে গেল। বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা যে জার্মানির মিরোস্লাভ ক্লোজার ১৬ গোল নিয়ে, তার রেকর্ডটা ভেঙে যাওয়াটা কেবলই সময়ের ব্যাপার। অবশ্য ক্লোজার রেকর্ডটা এবার এমনিতেই ভাঙতো, কেননা এমবাপ্পের ১২ গোল দিয়ে শুরু করেছেন, মেসি ১৩ গোল নিয়ে শুরু করেছেন। ওই ১৬ গোলের রেকর্ড কি আর ক্লোজার থাকবে নাকি? কিন্তু এমবাপ্পে তার নিজের পারফরমেন্সও আসলে একটাই স্টেটমেন্ট খুব ভালো করে দিয়ে দিলেন। ক্লাব দল রিয়াল মাদ্রিদের হয়ে এই সিজনটা নাকি এমবাপ্পের ভালো কাটেনি। মানে ঠিক আছে, রিয়াল মাদ্রিদ শিরোপা জেতেনি, কিন্তু ভাই এমবাপ্পে ৪৪ ম্যাচে ৪২টা গোল করেছেন। খারাপটা কি কেটেছে? এবং বিশ্বকাপের প্রথম ম্যাচেও তিনি সেকেন্ড হাফটাতে যে ব্রিলিয়ান্ট ২টা গোল করলেন, সঙ্গে বার্কোলার গোল, ওইখানটাতেই ফ্রান্স ৩টা গোল পেয়ে যায়। ওই সেনেগালও একটা গোল শোধ দিয়েছে, ৩-১ গোলে ফ্রান্স ম্যাচটা জিতে গিয়েছে। কিন্তু যেটা আমি বলছিলাম, সেনেগাল যদি তাদের চান্সগুলো কাজে লাগাতে পারতো, তাদের যদি ভাগ্যটা একটু পক্ষে থাকতো, একটু যদি সহায়তা করতো, প্রথম হাফে অন্ততপক্ষে তাদের ২ গোলে এগিয়ে যাওয়া উচিত ছিল। যেই শটটা নিয়েছিলেন নিকোলাস জ্যাকসন, সেই শটটা তো ফ্রেঞ্চ কিপার মাইক মিনেরকে কিন্তু বিট করেছিল, কিন্তু সেইটা বারে লেগে যায়। আচ্ছা ঠিক আছে, বারে না হয়ে লেগলো, কিন্তু সেটা রিবাউন্ড হয়ে এসে মিনিয়ের ফ্রেঞ্চ কিপারের আবার পায়ে লাগে। সেই পায়ে লাগার পরও তো রিবাউন্ড হয়ে গোলে ঢুকে যেতে পারতো, জালে ঢুকে যেতে পারতো। ওইটা একটুর জন্য পোস্ট ঘেঁষে বেরিয়ে চলে গিয়ে কর্নার দিয়ে দিল। এইটা একটুখানি দুর্ভাগ্যের জায়গা ছিল সেনেগালের। আর একেবারে ফার্স্ট হাফের লাস্ট মোমেন্টটাতে যেই ওপেন বারের মধ্যে, একেবারে ওপেন গোল পোস্টের মধ্যে যেই সুযোগটা ওইখানে সেনেগাল মিস করলো, ওইটা আসলে অমার্জনীয়। এবং এইরকম সুযোগ যদি আসলে মিস করে ফ্রান্সের মতো দলের বিপক্ষে, কোনো না কোনো পর্যায়ে গিয়ে কিন্তু এইটার খেসারত দিতে হয়। সেকেন্ড হাফে যেই খেসারতটা সেনেগাল দিয়েছে। সেকেন্ড হাফটা ফ্রান্সের জন্য ছিল নিজেদের ফিরে পাবার। প্রথম হাফটাতে তারা ক্লিক করতে পারেনি। সেকেন্ড হাফে যে তারা তাদের ওই অ্যাটাক কি বলা চলে যায়,
প্লেয়ার পরিবর্তন করেছে তা না, বরং যে টিম টকটা দিদিয়ের দেশম তাদের কোচ দিয়েছিলেন সেইটা হয়তো বা ফ্রান্সকে ইন্সপায়ার করে থাকবে। এবং আমরা সেইখানটাতে শুরুতেই দেখেছি যে ওলিসের সঙ্গে এমবাপ্পের কি মানে সংযোগটা কত ভালোভাবে, কত নিখুঁতভাবে স্থাপিত হয়েছে। ওলিসে একটা শট নিয়েছিলেন, ব্রিলিয়ান্ট শট, সেটা গোল হওয়া উচিত ছিল লেফট সাইড থেকে, কিন্তু সেটা ঠেকিয়ে দিলেন মেন্ডি, সেনেগালের কিপার। ঠিক একই রকমভাবে ওলিসের একটা পাস থেকে এমবাপ্পেও কিন্তু পেইসে ভিতরে ঢুকে পড়েছিলেন এবং তিনিও যে শটটা নিয়েছিলেন সেইটাও সেনেগালের কিপার ঠেকালেন। একটা পেনাল্টি হলেও হতে পারতো অবস্থা তৈরি হয়েছিল। রেফারি অবশ্য পেনাল্টি দেননি, কিন্তু ভিআরে তাকে ওই দেখার জন্য আমন্ত্রণ জানানো হয় এবং সেইখানটাতে সাদিও মানে যে চ্যালেঞ্জটা করেছিলেন কিলিয়ান এমবাপ্পেকে, সেইটা রেফারি ফাইনালি গিয়ে আর পেনাল্টিটা দেননি। কিন্তু আমার কাছে মনে হয়েছে যে ধরেন 50-50 কিংবা ধরেন 51-49 আমার কাছে আসলে পেনাল্টির মতোই মনে হয়েছিল। রেফারি এই ডিসিশনটা দিয়েছেন যে ফাইনালে গিয়ে ওইটা পেনাল্টি হয়নি। কিন্তু ফ্রান্স সেকেন্ড হাফের শুরু থেকেই তারা বুঝিয়ে দিচ্ছিল যে গোলটা তারা পাওয়ার জন্য কতটা মরিয়া, এবং সেই গোলটা তারা পেয়ে যায় ব্রিলিয়ান্ট একটা টিম মুভে। ওই গোলটা তারা পেয়ে গিয়েছে এবং সেইখানটাতে গোলটাতে যেই পাসটা ধরেছিলেন ওইখানে মাইকেল ওলিসে, তিনি বলটা নিয়ে নিজেদের হাফের মানে ওই সেনেগালের হাফের ওই জায়গাটাতে জুলস কুন্ডের সঙ্গে একটা 1-2 করলেন। 1-2 করার পর সেনেগালের পুরো ডিফেন্স ছেড়ে একটা থ্রু বল দিলেন এবং সেই অ্যান্টিসিপেশনটা, রানটাও ছিল খুবই পারফেক্ট কিলিয়ান এমবাপ্পের, এবং ফার্স্ট টাইম যে শটটা তিনি মাঠে ঘেঁষা করলেন সেটা অ্যাক্রস গিয়ে সেনেগালের কিপারকে বিট করে জালে চলে যায়। লিডটা পেয়ে গেল ফ্রান্স। অবশ্য তারপর মুহূর্তেই সেনেগাল সমতা ফিরিয়েছে বলে তারা ভেবেছিল এইবার একটা দারুণ বুলেট গতির শটে বলটা জালে জড়িয়ে দিয়েছিলেন জ্যাকসন, তবে দেখা গেছে যে তিনি অফসাইড, ফলে ওইটা আর হয়নি। ফ্রান্স এরপরে সেকেন্ড গোলটা পেয়ে যায় ডেম্বেলের পরিবর্তে যখন বারকোলাকে নামানো হয়, এবং বারকোলা তিনি এই ম্যাচটাতে নেমেই একটা ইমিডিয়েট ইম্প্যাক্টটা তিনি রাখেন। এবং এইবারও ফ্রান্সের হচ্ছে গিয়ে থ্রু বলটা আরও একটা খুব ভালো থ্রু বল র্যাবিও যেটা দিয়েছেন, এবং আরও একটা খুব ভালো রান বারকোলার, এবং তিনি হচ্ছে গিয়ে সেনেগালের কিপারের সামনে গিয়ে একটা ডিং করেছেন, তার উপর দিয়ে দিয়েছেন, যেটা আসলে ইনফ্যাক্ট যদি আগে এমবাপ্পে করতেন তাহলে হয়তো বা তিনি গোল আরও একটা আগেই তিনি পেয়ে যেতেন। যাক, ওই ডিংকে বারকোলা গোলটা পেয়ে গেলেন, ফ্রান্স একটুখানি স্বস্তির নিঃশ্বাস ফেলার সুযোগ পেল। অবশ্য ওই জায়গাটাতে সেনেগাল একটা গোল ফিরিয়ে দিয়ে একটুখানি অস্বস্তি ফিরিয়ে এনেছিল বটে। এমবাপ্পে তখন একটা ব্রিলিয়ান্ট আর একটা গোল করলেন, যেইটা প্রায় মনে করেন 25 গজ 30 গজ দূর থেকে নেয়া একটা বুলেট গতির মাপা শটটাতে সেনেগাল কিপারকে বিট করে তিনি বিশ্বকাপে নিজের 14তম গোল তো করলেনই, একই সঙ্গে ফ্রান্সের ফুটবল ইতিহাসে সর্বকালের সর্বোচ্চ গোলদাতাও এই 2 গোল করার মাধ্যমে তিনি হয়ে গেলেন অলিভিয়ার জিরুকে ছাড়িয়ে গিয়ে। তাহলে ফ্রান্সের এই যে গ্রুপটা, তারা কিন্তু বেশ কঠিন গ্রুপে পড়েছে, তাদের কিন্তু ওই পাথওয়েটাও বেশ কঠিন। এইখানটাতে সেনেগাল রয়েছে, এই গ্রুপটাতে নরওয়েও রয়েছে, ইরাক রয়েছে। আচ্ছা ঠিক আছে, ওইটাকে না আমি একটু সহজ ধরলাম, কিন্তু সেনেগালের সঙ্গে যদি কোনো অঘটনের শিকার হয়ে যেত ফ্রান্স, তাহলে কিন্তু তাদের পথ চলাটা কঠিন হয়ে যাবার আশঙ্কা ছিল। এবং প্রথমার্ধে তাদের যে পারফরমেন্সটা ছিল, সেই পারফরমেন্সে মনে হচ্ছিল 2002-এর পুনরাবৃত্তি না হয়েই যায়, আমাকে না বাজির টাকাটা দিতেই হয়, ওইটার সঙ্গে এখনকারটা মিলিয়ে টিলিয়ে ব্যাপক একটা দাবি আমার বড় ভাই ইভান ভাই করে ফেলতে পারতেন। কিন্তু সেকেন্ড হাফে ফ্রান্সের ওই পারফরমেন্সের কারণে বরং তিনি যেমন চুপসে গেছেন, ঠিক তেমনি ওয়ার্ল্ড কাপের শিরোপা প্রত্যাশী অন্যান্য দলগুলো তারাও আসলে বুঝতে পেরেছে যে এই ফ্রান্সের কাছ থেকে বিশ্বকাপ নেওয়াটা খুব সহজকম্য হবে না। অনেকগুলো দলই তো আছে, অনেকগুলো দলই তো থাকবে, কিন্তু ফ্রান্সের সেকেন্ড হাফটা স্পেশালি সেইটা নিঃসন্দেহে ফ্রান্স দলটাকে অনেক বেশি কনফিডেন্স দিবে এবং অন্যান্য দলের কাছেও ফ্রান্সের সামর্থ্যের বার্তাটা পৌঁছে দেবে। আর কিলিয়ান এমবাপ্পে বিশ্বকাপের সঙ্গে তার ওই নেভার এন্ডিং লাভ স্টোরি যে চলছে, সেইটাও অন্য দলগুলোর জন্য ভয়ের কারণ বই কি।